সকলকে এই কার্যক্রমে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। দেখো, আজ জিওগ্রাফি সাবজেক্টের যে টপিকটি নিয়ে অধ্যয়ন হবে তার মাহাত্ম্য খুবই প্রশংসনীয়। টপিকটি হচ্ছে যে পৃথিবীর ভূবৈজ্ঞানিক ইতিহাস, অর্থাৎ জিওলজিক্যাল হিস্ট্রি অফ আর্থ। অর্থাৎ পৃথিবীর কিভাবে বিকাশ বা উৎপত্তি লাভ করেছে, এই সমস্ত প্রক্রিয়া সমূহকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানার প্রয়াস করব বা অনুধাবন করব। অতএব আমাদেরকে জানতে হবে যে পৃথিবীর ভূবৈজ্ঞানিক ইতিহাস কি রূপ, অর্থাৎ পৃথিবীর এই যে জিওলজিক্যাল হিস্ট্রিটা কি রূপ। এখানে পৃথিবীর উৎপত্তির ব্যাখ্যা সমূহ অধ্যয়ন হবে। তাহলে পৃথিবীর উৎপত্তি অর্থাৎ ভূবৈজ্ঞানিক ইতিহাস আমাদেরকে জানতে হবে। দেখো, পৃথিবীর ভূবৈজ্ঞানিক ইতিহাসকে জানার একটি প্রধান বা আলোচ্য বিষয় হচ্ছে যে সূর্যের উৎপত্তি স্বরূপ আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, সান অর্থাৎ সূর্য, সান, এই সূর্যের উৎপত্তি হয় 5 আরব ইয়ার্স অ্যাগো, আরব ইয়ার্স আগে। এবং তা জানা যায় পটাশিয়াম 40 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে পারি যে সূর্যের উৎপত্তি হয় 5 আরব ইয়ার্স অ্যাগো। এই সূর্যের থেকেই আমাদের পৃথিবীর উৎপত্তি হয়, সূর্যের অংশ থেকেই পৃথিবীর উৎপত্তি হয়, অর্থাৎ আর্থ। সূর্যের অংশ থেকে পৃথিবীর উৎপত্তি হয় এবং তা কত আগে উৎপত্তি হয় না, 4.6 আরব ইয়ার্স অ্যাগো, অর্থাৎ আগে এই সূর্যের অংশ থেকেই পৃথিবীর উৎপত্তি হয়। এবং তা জানতে পারা যায় ইউরেনিয়াম 235 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে। এবং প্রাথমিক অবস্থায় সূর্যের অংশ থেকে উৎপত্তির স্বরূপ তা গরম এবং গ্যাসীয় রূপেই পৃথিবী ছিল। এবং এই পৃথিবীর অংশ থেকেই অর্থাৎ পৃথিবীতেই প্রাণের উদ্ভব হয়। আর প্রাণের উদ্ভব হয় 3.8 আরব ইয়ার্স আগে, 3.8 আরব ইয়ার্স আগে। এবং তা জানতে পারা যায় কিভাবে না, কার্বন 14 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে জানা যায় যে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয় 3.8 আরব ইয়ার্স আগে। অর্থাৎ এবং এই সময়টা অর্থাৎ যুগটা ছিল আর্কিয়ান ইয়নে। প্রাণের উদ্ভব হয় আর্কিয়ান ইয়ন এ প্রাণের উদ্ভব হয়। এবং বর্তমানে অর্থাৎ এখন যে পর্যায়টি চলছে সেটি হচ্ছে হোলোসিন পর্যায়। এর আগের ক্লাসে আমরা এই সমস্ত পর্যায়গুলি নিয়ে অধ্যয়ন করেছিলাম। এই যে পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়কালটিকে বিভিন্ন মহাযুগ, যুগ অর্থাৎ ইয়ন, এরা, পিরিয়ড, অ্যাপক, এজ, এই সমস্ত টাইম পিরিয়ডে বিভক্ত করা হয়ে থাকে। অতএব আমাদেরকে জানতে হবে এই সমস্ত পর্যায়কাল বা মহাযুগগুলি। দেখো, তাহলে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বর্তমান পর্যন্ত সময়কে বিভিন্ন মহাযুগ, যুগ, পিরিয়ড, এপক, এজ, এই সমস্ত টাইম পিরিয়ডে বিভক্ত করা হয়ে থাকে। তাহলে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে বর্তমান পর্যন্ত সময়কে মহাযুগ অর্থাৎ
ইয়ন এরা, ইয়ন মিন্স ইয়ন এরা, ইয়ন মিন্স মহাযুগ, মহাযুগ, যুগ, পিরিয়ড, পিরিয়ড, এপক, এপক এবং এজ। এই টাইম পিরিয়ডে পৃথিবীর সময়কালকে, সৃষ্টি লগ্ন থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে এই টাইম পিরিয়ডে অর্থাৎ জিওলজিক্যাল টাইম পিরিয়ডে বিভক্ত করা হয়ে থাকে। এই ইয়ন অর্থাৎ দেখো, এই ইয়ন অর্থাৎ মহাযুগ, দেখো এই ইয়ন অর্থাৎ মহাযুগকে, মহাযুগ চার প্রকার। এই ইয়ন অর্থাৎ মহাযুগ, এই ইয়ন অর্থাৎ মহাযুগ চার প্রকার। দেখো ইয়ন অর্থাৎ মহাযুগ, মহাযুগ চার প্রকার। কি কি? দেখো প্রথম হবে যে হেডিয়ান ইয়ন। এক নম্বর মহাযুগটা হচ্ছে চারটি মহাযুগ, চারটি মহাযুগ, হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোজোয়িক এবং হেনরোজোয়িক ইয়ন, অর্থাৎ চারটি মহাযুগ। দেখো তাহলে হেডিয়ান ইয়ন, হেডিয়ান ইয়ন এর সময়কাল হচ্ছে যে 4.6 আরব ইয়ার্স থেকে 3.8 আরব ইয়ার পর্যন্ত। দু নম্বর ইয়ন হচ্ছে অর্থাৎ মহাযুগটি হচ্ছে আর্কিয়ান ইয়ন, আর্কিয়ান ইয়ন এর সময়কাল হবে 3.8 আরব ইয়ার্স থেকে 2.5 আরব ইয়ার পর্যন্ত। এবং 3 নম্বর ইয়ন অর্থাৎ মহাযুগটি হবে প্রোটোজোয়িক, প্রোটোজোয়িক ইয়ন এর সময়কাল হবে 2.5 আরব ইয়ার থেকে 54 কোটি পর্যন্ত। এবং 4 নম্বর ইয়ন অর্থাৎ মহাযুগটি হচ্ছে যে ফেনেরোজোয়িক, ফেনেরোজোয়িক ইয়ন, ফেনেরোজোয়িক ইয়ন এর সময়কাল হবে 54 কোটি থেকে বর্তমান পর্যন্ত, বর্তমান পর্যন্ত। তাহলে এই মহাযুগগুলি হেডিয়ান ইয়ন, আর্কিয়ান ইয়ন, প্রোটোজোয়িক ইয়ন এবং ফেনেরোজোয়িক ইয়ন, এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখো হেডিয়ান ইয়ন, এক নাম্বার পয়েন্ট হচ্ছে হেডিয়ান ইয়ন। এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে কি হয় না, এই পর্যায়ে পৃথিবী সূর্যের অংশ থেকে উৎপত্তি স্বরূপ এই পর্যায়ে পৃথিবী উত্তপ্ত এবং গ্যাসীয় আকারে ছিল। তাহলে এক নাম্বার পয়েন্ট কি হবে না, এই পর্যায়ে সূর্যের থেকে উৎপত্তি স্বরূপ এই পর্যায়ে পৃথিবী সূর্যের থেকে উৎপত্তি স্বরূপ তা গরম এবং গ্যাসীয় অবস্থায় ছিল। দু নম্বর পয়েন্ট কি হবে না, এই পর্যায়ে অক্সিজেনের প্রাধান্য ছিল না, পৃথিবীতে অক্সিজেনের প্রাধান্য ছিল না। এই পর্যায়ে পৃথিবীতে
অক্সিজেনের প্রাধান্য ছিল না। ফলস্বরূপ অর্থাৎ 3 নম্বর পয়েন্টেই চলে আসবে যে জীবনেরও কোনো সম্ভাবনা এই পর্যায়ে ছিল না, অর্থাৎ জীবের উৎপত্তির কোনো সম্ভাবনা এই পর্যায়ে হয়নি, অর্থাৎ জীবের উৎপত্তি সম্ভাবনা এই পর্যায়ে ছিল না, অর্থাৎ জীবের উৎপত্তির কোনো সম্ভাবনা এই পর্যায়ে ছিল না। তাহলে হেডিয়ান ইয়নে কি দেখা যাচ্ছে না, পৃথিবী এই পর্যায়ে গরম ও উত্তপ্ত ছিল, এই পর্যায়ে অক্সিজেনের প্রাধান্য ছিল না এবং জীবনেরও উৎপত্তির কোনো সম্ভাবনা ছিল না। 2 নম্বর যে ইয়ন অর্থাৎ মহাযুগটি, সেটি হচ্ছে যে আর্কিয়ান ইয়ন। দেখো আর্কিয়ান ইয়ন 2 নম্বর যে পয়েন্ট হবে সেটি হচ্ছে যে আর্কিয়ান ইয়ন। আর্কিয়ান ইয়ন এই পর্যায়ে কি হয় না, এই পর্যায়ে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, ফলস্বরূপ পৃথিবীতে অক্সিজেনেরও প্রাধান্য লাভ করতে থাকে এবং এই পর্যায়ে জীবের উৎপত্তি হতে থাকে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে না, এই পর্যায়ে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। 2 এই পর্যায়ে জীবনের উৎপত্তি হয়। এই আর্কিয়ান পর্যায়ে জীবনের অর্থাৎ জীবনের উৎপত্তি হয়। 3 এই পর্যায়ে গ্রানাইট ও নিজ শিলার উৎপত্তি হয়। দেখো এই পর্যায়ে গ্রানাইট ও নিজ শিলার উৎপত্তি হয়। এই গ্রানাইট ও নিজ শিলা স্বরূপ আমাদের দেশে প্রায়দ্বীপীয় ভাগ অর্থাৎ ডেকান ট্র্যাপ এই পর্যায়ে উৎপত্তি হয়। তাহলে 4 নম্বর পয়েন্ট হবে যে আমাদের দেশের ডেকান ট্র্যাপ অর্থাৎ প্রায়দ্বীপীয় ভাগ, আমাদের দেশের প্রায়দ্বীপীয় ভাগ অর্থাৎ ডেকান ট্র্যাপ এই পর্যায়ে সৃষ্টি হয়। এই পর্যায়ে সৃষ্টি হয়। তাহলে আর্কিয়ান ইয়নে কি দেখলাম না, এই পর্যায়ে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং জীবের উৎপত্তি হতে থাকে, আর গ্রানাইট ও নিজ শিলার এই পর্যায়ে বিকাশ লাভ করে বা উৎপত্তি হতে থাকে। তাহলে 3 নম্বর পয়েন্ট হবে যে প্রোটোজোয়িক ইয়ন অর্থাৎ মহাযুগ। 3 নম্বর পয়েন্ট হবে যে প্রোটোজোয়িক ইয়ন অর্থাৎ মহাযুগ। 3 নম্বর হবে
যে প্রোটোজোয়িক ইয়ন বা মহাযুগ। দেখো 3 নম্বর পয়েন্টে কি আসছে, প্রোটোজোয়িক ইয়ন। এর সময়কাল কি বললাম না, 2.5 থেকে আরব ইয়ার্স থেকে 54 কোটি পর্যন্ত। এই পর্যায়ে কি হচ্ছে, এই পর্যায়ে ধারওয়ার ক্রমের শিলাসমূহের উৎপত্তি বা বিকাশ লাভ করছে। দেখো এই পর্যায়ে ধারওয়ার ক্রমের শিলা, অর্থাৎ দেখো এই পর্যায়ে ধারওয়ার ক্রমের শিলার উৎপত্তি হয়। এই ধারওয়ার ক্রমের শিলাকে ধাতুর যুগ অর্থাৎ রক্স অফ মেটাল এজ বলা হয়ে থাকে। ধাতুর যুগ কোন শিলা, এই ধারওয়ার ক্রমের শিলাকে বলা হয়। তাহলে কোন শিলাকে বলা হয়, ধারওয়ার ক্রমের শিলাকে। তাহলে এই ধারওয়ার ক্রমের শিলার উৎপত্তি হয় এবং এই শিলাকে ধাতুর যুগ, এই শিলাকে ধাতুর যুগ বলা হয়, অর্থাৎ রক্স অফ মেটাল এজ, অর্থাৎ বুলিয়ান ধাতু, সোনা, প্লাটিনাম, এই সমস্ত ধাতু উৎপত্তি এই পর্যায়ে হয়, বুলিয়ান ধাতু। তাহলে 3 নম্বর পর্যায় হচ্ছে প্রোটোজোয়িক ইয়ন। এই পর্যায়ে ধারওয়ার ক্রমে শিলা সময়ের উৎপত্তি হয় এবং এই শিলাকে ধাতুর যুগ বলা হয়, রক্স অফ মেটাল এজ, অর্থাৎ বুলিয়ান ধাতু, হীরক, তারপর সোনা, প্লাটিনাম, এই সমস্ত ধাতুর উৎপত্তি হয়। দেখো এবার হচ্ছে যে 4 নাম্বার মহাযুগটি হচ্ছে যে ফেনেরোজোয়িক ইয়ন। 4 নাম্বার পর্যায় বা যুগটি হচ্ছে ফেনেরোজোয়িক ইয়ন। এর সময়কাল 54 কোটি থেকে টুডে, অর্থাৎ বর্তমান পর্যন্ত। এই মহাযুগটিকে অর্থাৎ এই ইয়নটিকে 4টি যুগ অর্থাৎ এরাতে বিভক্ত করা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখেছিলাম যে ইয়ন, নেক্সট হচ্ছে মহাযুগের পর যুগ, এরা, অর্থাৎ এখানে এই ফেনেরোজোয়িক ইয়নকে 4টি যুগে বিভক্ত করা হয়ে থাকে। ফেনেরোজোয়িক 4টি যুগে বিভক্ত করা হয়ে থাকে, 4টি এরা তে বিভক্ত হয়। কি কি সেগুলি দেখো, 1 নাম্বার হবে যে পেলিওজোয়িক ইয়ন এরা, পেলিওজোয়িক এরা, অর্থাৎ পুরাজীবীয় যুগ। এর সময়কাল হবে 54 কোটি থেকে 22.5 কোটি পর্যন্ত। 2 নম্বর যুগটি হচ্ছে যে মেসোজোয়িক এরা।
মেসোজয়িক এরা। এর সময়কাল হবে 22.5 করোড় অর্থাৎ কোটি থেকে 7 কোটি পর্যন্ত। 3 নম্বর যুগটি হচ্ছে যে সেনোজয়িক। সেনোজয়িক এরা। এর সময়কাল হবে 7 কোটি থেকে 1 লাখ পর্যন্ত। এবং 4 নাম্বার যুগটি হবে নিওজয়িক। নিওজয়িক এরা। এর সময়কাল হবে 1 লাখ থেকে টুডে অর্থাৎ বর্তমান পর্যন্ত। অর্থাৎ পুরাজীবীয় যুগ, মধ্যজীবীয় যুগ, নবজীবীয় যুগ এবং নতুন জীবীয় যুগ। নতুন জীবীয় যুগ। তাহলে এই ফেনোজয়িক ইয়নকে 4টি যুগে বিভক্ত করা হয়। 1 প্যালিওজয়িক, 2 মেসোজয়িক, 3 সেনোজয়িক এবং 4 নিওজয়িক যুগ। কিন্তু আমাদের এই ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে ভারতের শিলাসমূহের কিভাবে বিকাশ বা উৎপত্তি লাভ করেছে, এটি আমাদেরকে জানতে হবে। দেখো, ভারতের শিলাসমূহের কিভাবে বিকাশ বা উৎপত্তি লাভ করেছে, তাহলে ইন্ডিয়ান রক্স। ভারতীয় শিলাসমূহের কিভাবে বিকাশ বা উৎপত্তি লাভ করেছে সেটি আমাদেরকে ক্রমবিকাশ অনুসারে জানতে হবে। দেখো, ভারতীয় শিলা অর্থাৎ ইন্ডিয়ান রক্স, ভারতীয় শিলার ক্রমবিকাশটা আমাদেরকে জানতে হবে। দেখো, ভারতীয় শিলা প্রথম শিলা সেটি হচ্ছে আর্কিয়ান রক্স অর্থাৎ আর্কিয়ান শিলা। আর্কিয়ান শিলা। 2 কাডাপ্পা শিলা। 3 বিন্ধন শিলা। 4 গন্ডোয়ানা শিলা। 5 জুরাসিক শিলা। 6 দাক্ষিণাত্যের শিলা। 7 টারসিয়ারি শিলা এবং 8 কোয়াটারনারি শিলা। তাহলে ভারতের শিলার আমাদেরকে ক্রমবিকাশটা জানতে হবে। দেখো, আর্কিয়ান, কাডাপ্পা, এখানে আরেকটি ক্রম আসবে যে এটা 3 নম্বর করো, 4 5 6 7 8 9, মানে ক্রমবিকাশ অনুসারে এখানে 2 নম্বর পয়েন্ট হবে যে ধারওয়ার শিলা। ধারওয়ার শিলা অর্থাৎ ধারওয়ার ক্রমের শিলা। তাহলে এই সমস্ত শিলাকে
এই ক্লাসের মাধ্যমে ক্রমবিকাশ অনুসারে অধ্যয়ন করা হবে। তার আগেতে আমাদেরকে জানতে হবে যে শিলার উৎপত্তি স্বরূপ, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে শিলার কিভাবে উৎপত্তি হয়েছে তা আমাদেরকে জানতে হবে। এখানে আরেকটি বিষয় জানা দরকার যে ফাদার অফ মডার্ন জিওলজি, অর্থাৎ আধুনিক ভূবিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে। যেহেতু রক্স এবং শিলা নিয়ে অধ্যয়ন করা হচ্ছে, অর্থাৎ জিওলজির পার্টের মধ্যে আমাদেরকে জানতে হবে তাহলে যে আধুনিক ভূবিজ্ঞানের জনক কাকে বলা হয়। দেখো, আধুনিক ভূবিজ্ঞানের জনক, ফাদার অফ মডার্ন জিওলজি বা জিওলজিস্ট, ঠিক আছে, ফাদার অফ মডার্ন জিওলজি জেমস হাটনকে বলা হয়। জেমস হাটন, জেমস হাটন বলা হয়। আর একটি উক্তি মনে রাখতে হবে যে তিনি একটি উক্তি বলেছিলেন, অর্থাৎ কি বলেছিলেন না, বলেছিলেন যে পৃথিবী সম্পর্কে যদি অধ্যয়ন করতে হয় তাহলে আগে শিলা সম্পর্কে অধ্যয়ন করতে হবে, তবে পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি তার এই উক্তিটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তিনি বলেছিলেন যে পৃথিবী সম্পর্কে যদি অধ্যয়ন করতে হয় তাহলে প্রথমে শিলা সম্পর্কে অধ্যয়ন করতে হবে, তবে পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে কি বলেছিলেন, যদি পৃথিবী সম্পর্কে জানতে হয় তবে প্রথমে পৃথিবীর শিলা সম্পর্কে জানতে হবে, পৃথিবীর শিলা সম্পর্কে জানতে হবে, তবে পৃথিবী সম্পর্কে আমরা তথ্য বা জানকারি পেতে পারি। তাহলে এই যে শিলার উৎপত্তি, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমাদেরকে জানতে হবে। দেখো, শিলা অর্থাৎ রক্স, শিলা অর্থাৎ রক্স। দেখো, যে কোনো শিলা, শিলা অর্থাৎ রক্স খনিজ অর্থাৎ মিনারেলস দ্বারা তৈরি হয়, অর্থাৎ খনিজ দ্বারা তৈরি হয়। রক্স মিনারেলস অর্থাৎ খনিজ দ্বারা তৈরি হয়। এই মিনারেলস কম্পাউন্ড অর্থাৎ যৌগিক, কম্পাউন্ড অর্থাৎ যৌগিক, মিনারেলস যৌগিক দ্বারা সৃষ্টি হয় বা গঠিত হয়। এই কম্পাউন্ড আবার এলিমেন্ট, উপাদান বা তত্ত্ব, এলিমেন্ট, এলিমেন্ট অর্থাৎ উপাদান বা তত্ত্ব, উপাদান বা তত্ত্ব, তত্ত্ব দ্বারা গঠিত। তাহলে এটা যৌগিক। এই এলিমেন্ট আবার অ্যাটম দ্বারা গঠিত, অর্থাৎ পরমাণু, অ্যাটম অর্থাৎ পরমাণু দ্বারা গঠিত। এই অ্যাটম আবার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রন, 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 প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। এই ইলেকট্রন সৃষ্টি হয় লেপ্ট্রন থেকে, ইলেকট্রন সৃষ্টি হয় লেপ্ট্রন থেকে, এবং প্রোটন এবং নিউট্রন সৃষ্টি হয় কোয়ার্ক থেকে।
কোয়ার্ক থেকে। লেপ্টন, ইলেকট্রন সৃষ্টি হয় লেপ্টন থেকে এবং প্রোটন আর নিউট্রন সৃষ্টি হয় কোয়ার্ক থেকে। এই লেপ্টন এবং কোয়ার্ক মিলিত হয়ে অর্থাৎ লেপ্টন এবং কোয়ার্ক থেকে সৃষ্টি হয়, দেখো লেপ্টন এবং কোয়ার্ক থেকে সৃষ্টি হয় বেরিয়ান। লেপ্টন প্লাস কোয়ার্ক থেকে, এই লেপ্টন এবং কোয়ার্ক সৃষ্টি হয় বেরিয়ান থেকে, অর্থাৎ লেপ্টন এবং কোয়ার্ক সৃষ্টি হয় বেরিয়ান থেকে। এই বেরিয়ান সৃষ্টি হয় ফোটন থেকে। বেরিয়ান সৃষ্টি হচ্ছে ফোটন থেকে। এই ফোটন সৃষ্টি হচ্ছে হিগস বোসন থেকে। এই হিগস বোসন হচ্ছে গড পার্টিকেলস। অর্থাৎ মানব জাতি এখনো পর্যন্ত এই হিগস বোসন পর্যন্ত আবিষ্কারের সম্মুখীন হতে পেরেছে। তাহলে শিলার ক্রমটা কি হবে জানলাম, যা শিলা তৈরি হয় মিনারেলস থেকে, মিনারেলস তৈরি হয় কম্পাউন্ড থেকে, কম্পাউন্ড অর্থাৎ থেকে এলিমেন্ট উপাদান নিয়ে গঠিত, এবং এলিমেন্ট গঠিত হয়েছে অ্যাটম থেকে। অ্যাটম সৃষ্টি হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থেকে। এই ইলেকট্রন সৃষ্টি হয়েছে লেপ্টন, আর প্রোটন আর নিউট্রন থেকে কোয়ার্কের সৃষ্টি হয়। এই লেপ্টন এবং কোয়ার্ক থেকে বেরিয়ানের সৃষ্টি হয়, এবং বেরিয়ান থেকে ফোটন কণার সৃষ্টি হয়, এবং ফোটন কণা থেকে হিগস বোসনের সৃষ্টি হয়, বা হিগস বোসন থেকে ফোটন কণা সৃষ্টি হয়। তাহলে আমরা শিলার ক্রমটা জানলাম। এই শিলা অর্থাৎ রক্স এর যে ক্রম হিগস বোসন পর্যন্ত আমাদের আবিষ্কারের সম্মুখীন হতে পারা গেছে। দেখো আরেকটা বিষয় হচ্ছে যে জেমস হাটনের আরেকটা উক্তি আমাদেরকে মনে রাখতে হবে। কি? তিনি বলেছিলেন যে যদি বর্তমানে শিলার অধ্যয়ন করা হয় তবে ভূতত্ত্বের সমস্ত কিছু জানতে পারা যাবে। তিনি কি বলেছিলেন? যে যদি বর্তমানে শিলার সম্পর্কে জানা হয় তবে ভূতত্ত্বের সমস্ত কিছু জানতে পারা যাবে। অর্থাৎ তিনি বলেছিলেন যে প্রেজেন্ট ইজ দ্য কি, প্রেজেন্ট is the key to the past। অর্থাৎ তিনি কি বলেছিলেন? যে বর্তমান হচ্ছে ভবিষ্যতের চাবিকাঠি। এখানে আরেকটা বিষয় জানতে হবে। দেখো যে সূর্যের উৎপত্তি হয় 5 আরব ইয়ার্স অ্যাগো বা আগে। দেখো সূর্যের উৎপত্তি হয় 5 আরব ইয়ার আগে। এই সূর্যের থেকে পৃথিবীর উৎপত্তি হয় 4.6 আরব ইয়ার্স আগে, এবং প্রাথমিক অবস্থায় পৃথিবী ছিল গ্যাসিয়াস স্টেট। অর্থাৎ পৃথিবী যখন সূর্যের থেকে সৃষ্টি হয় তখন প্রাথমিক অবস্থায় পৃথিবী ছিল গ্যাসীয় আকারে, এবং এই গ্যাসীয় আকারে পৃথিবী কত টাইম পর্যন্ত ছিল? অর্থাৎ এটি ছিল 4.6 থেকে আরব ইয়ার্স থেকে 3 আরব ইয়ার পর্যন্ত। এই সময়কালটিকেই বলা হয় হেডিয়ান ইয়ন, অর্থাৎ হেডিয়ান মহাযুগ। তাহলে এই হেডিয়ান ইয়ন আমাদের প্রথম যে মহাযুগটি এসেছিল সেটি হচ্ছে হেডিয়ান ইয়ন। এই হেডিয়ান ইয়নে পৃথিবী
সূর্যের থেকে সৃষ্টি হওয়ার দরুন, অর্থাৎ পৃথিবী এই পর্যায়ে সূর্যের থেকে সৃষ্টি হওয়ার দরুন তা গ্যাসীয় এবং প্রাথমিক অবস্থায় তা গরম এবং উত্তপ্ত ছিল। তাহলে সূর্যের থেকে সৃষ্টি হওয়ার দরুন তা সূর্যের মতোই গ্যাসীয় ও উত্তপ্ত ছিল। এক, এই পর্যায়ে পৃথিবী সূর্যের থেকে উৎপত্তি স্বরূপ তা গ্যাসীয় এবং গরম বা উত্তপ্ত ছিল। এবং এই হেডিয়ান পর্যায়ে 4.5 আরব ইয়ার্স আগে পৃথিবীর অংশ থেকে চাঁদের উৎপত্তি ঘটে। এই হেডিয়ান ইয়নে 2 নম্বর হবে যে এই হেডিয়ান ইয়নে 4.5 আরব ইয়ার এগো, অর্থাৎ বিলিয়ন বছর আগে পৃথিবীর অংশ থেকে চাঁদের উৎপত্তি হয়। এই হেডিয়ান ইয়নে আরেকটি পয়েন্ট হবে যে পৃথিবীর সব থেকে প্রাচীনতম শিলা হেডিয়ান ইয়নের, এটা কানাডার কুইবেকে পাওয়া যায়। তাহলে পৃথিবীর সব থেকে প্রাচীনতম শিলা, পৃথিবীর সব থেকে প্রাচীনতম শিলা অর্থাৎ হেডিয়ান ইয়নে, এটা পাওয়া যায় কানাডার কুইবেকে। শিলা কানাডার কুইবেকে পাওয়া যায়। তাহলে কি না, হেডিয়ান ইয়নে পৃথিবী সূর্যের থেকে উৎপত্তি স্বরূপ এই পর্যায়ে পৃথিবী সূর্যের মতোই ছিল। এই পর্যায়ে চাঁদের উৎপত্তি হয় পৃথিবীর অংশ থেকে, এবং এই পর্যায়ে সবচেয়ে প্রাচীনতম শিলা কানাডার কুইবেকে পাওয়া যায়। দেখো, এই হেডিয়ান ইয়নের পরবর্তী যুগ, অর্থাৎ হেডিয়ান ইয়নের পরবর্তী যুগটি হচ্ছে আর্কিয়ান ইয়ন। এই আর্কিয়ান ইয়নেই পৃথিবীর নির্মাণ কার্য শুরু হতে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে আর্কিয়ান ইয়ন। দেখো, আর্কিয়ান ইয়নে কি হচ্ছে না, হেডিয়ান ইয়নের পরবর্তী যুগটি হচ্ছে আর্কিয়ান ইয়ন। এই পর্যায়ে পৃথিবী আর্কিয়ান ইয়ন, দেখো আর্কিয়ান ইয়নে কি হচ্ছে না, পৃথিবীর 2 নম্বর যে যুগটি আর্কিয়ান ইয়ন, এই পর্যায়ে পৃথিবীর নির্মাণ কাজ শুরু হতে থাকে। এই পর্যায়ে পৃথিবীর নির্মাণ কাজ শুরু হতে থাকে অর্থাৎ এই পর্যায় থেকে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা বা শীতলীকরণ বা সলিড হতে থাকে। এবং 2, ফলস্বরূপ কি হচ্ছে, এই পর্যায়ের থেকেই জীবের উৎপত্তির আবির্ভাব ঘটছে। কিন্তু যেহেতু অক্সিজেনের প্রাধান্য স্থলভাগে ছিল না, তাই জীবের উৎপত্তি প্রথম সমুদ্রে হয়ে থাকে। তাহলে এই পর্যায়ে জীবের উৎপত্তি হয়। এবং 3 হবে যে এই পর্যায়ে গ্রানাইট ও নিজ শিলার, এই পর্যায়ে সবচেয়ে প্রাচীনতম শিলা হচ্ছে গ্রানাইট ও নিজ শিলার উৎপত্তি হয়। তাহলে গ্রানাইট ও নিজ শিলার উৎপত্তি হয় এই আর্কিয়ান ইয়নে।
দেখো এখানে আমাদের দেশের প্রায়দ্বীপীয় ভাগটিকে যদি দেখা যায়, এই গ্রানাইট এর নিচ শিলা দ্বারা গঠিত। দেখো আমাদের দেশে প্রায়দ্বীপীয় ভাগ, দেখো আমাদের দেশের প্রায়দ্বীপীয় ভাগ, আমাদের দেশের প্রায়দ্বীপীয় ভাগ এই 8°4', 8°4' থেকে 16° নর্থ, এই এইটা মানে এই পোর্শনটা গ্রানাইট এবং নিচ শিলা দ্বারা, গ্রানাইট এবং নিচ শিলা দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের দেশের এই 8° থেকে 16° নর্থ পর্যন্ত এই পোর্শনটি গ্রানাইট এবং নিচ শিলা দ্বারা গঠিত। অর্থাৎ প্রায়দ্বীপীয় ভাগের বেশিরভাগ অংশই এই আর্কিয়ান পর্যায়ভুক্ত। অর্থাৎ দেখো, অর্থাৎ প্রায়দ্বীপীয় ভারতের বেশিরভাগ অংশই এই আর্কিয়ান পর্যায়ভুক্ত, এই আর্কিয়ান পর্যায়ভুক্ত, আর্কিয়ান পর্যায়ভুক্ত। তাহলে আমরা কি দেখলাম, যে আর্কিয়ান পর্যায়, তার সাথে হেডিয়ান পর্যায়, এবং এখানে আর্কিয়ান প্রথম যে শিলা ভারতের শিলা স্তরী বিকাশের মধ্যে পড়ছে তা হচ্ছে আর্কিয়ান শিলা। তাহলে এই আর্কিয়ান শিলা সম্পর্কে আমরা জানার প্রয়াস করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ধারওয়ার ক্রমের শিলা সম্পর্কে অধ্যয়ন করব। আজ এই পর্যন্ত।